নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। গেরুয়া বসন, তিলক পরবেন না, প্রাণ বাঁচাতে বাংলাদেশে সন্ন্যাসীদের বার্তা কলকাতা ইসকনের। আদালতে চিন্ময় প্রভুর হয়ে সওয়ালের শাস্তি, মৌলবাদীদের মারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোলে সন্ন্যাসী বিক্ষোভ, শামিল শুভেন্দুও। কল আছে, জল নেই, ডিভিসি কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, অ্যাকশন নেব। যাত্রীর দেখা নেই, লোকসান পূরণে ভাড়া বাড়ছে শেষ মেট্রোর। বাংলা ট্যুরিজম ডেস্টিনেশন, ইউনেস্কোর নয়া সম্মান, বিধানসভায় জানালেন মমতা। ডিসেম্বরের শুরুতে কলকাতায় দেখা নেই শীতের, কি বলছে হাওয়া অফিস? প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকে উত্তাল বাংলাদেশ। বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সন্ন্যাসীদের জন্য বিশেষ পরামর্শ দিচ্ছে কলকাতার ইসকন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের মতে, গেরুয়া বসন পরা বা কপালে তিলক কাটার মতো বিষয়গুলো এখন এড়িয়ে যাওয়া উচিত। কারণ নিজেকে রক্ষা করাই আপাতত সবচেয়ে জরুরি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই সংকটের সময়ে সকলকে মনে করিয়ে দিতে চাই, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তাই খুব সাবধানে থেকে সংঘাত এড়ানোর চেষ্টা করা উচিত। আমি বলবো, এখন গেরুয়া বসন পরবেন না, কপালে তিলক লাগাবেন না। যদি একান্তই গেরুয়া পরতে চান, তাহলে এমনভাবে পরুন যাতে অন্য পোশাকের আড়ালে ঢাকা থাকে। সম্ভব হলে মাথাও ঢেকে রাখুন। ইসকন কর্তার মতে, সন্ন্যাসী হিসাবে যেন আলাদা করে বাংলাদেশে কাউকে চেনা না যায় এমন পদক্ষেপ করতে হবে। ধর্মীয় পরিচয় একেবারে গোপন রাখতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার আদালতে উঠবে চিন্ময় প্রভুর জামিন মামলা। কিন্তু তার আগেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিন্ময়ের আইনজীবী রমেন রায়। আদালতে মামলা ওঠার আগেই বাংলাদেশের বর্ষিয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। শুধু রমেন রায় নয়, একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিন্ময় প্রভুর হয়ে লড়াই করা ৬০ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এমনকি কয়েকজন আইনজীবী যারা চিন্ময় প্রভুর জামিনের কাগজপত্র তৈরি করছিলেন, তাদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাত পোহালেই আদালতে উঠবে চিন্ময় প্রভুর জামিন মামলা। ঠিক তার আগের রাতেই হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার আইনজীবী। অভিযোগ, বাংলাদেশে বর্ষিয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। এমনই দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধারমণ দাস। সঙ্গে লিখেছেন, আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তার একমাত্র ভুল আদালতে তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করছেন। ইসলাম ধর্মাবলম্বীরা তার বাড়িতে হামলা চালায়, তার উপরও নৃশংসভাবে অত্যাচার করেন। আইসিইউতে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুধু রমেন রায় নয়, একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিন্ময় প্রভুর হয়ে লড়াই করা ৬০ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এমনকি কয়েকজন আইনজীবী যারা চিন্ময় প্রভুর জামিনের কাগজপত্র তৈরি করছিলেন, তাদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ১৭ জন। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। সেই অভিযোগেই সোমবার গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে। ওই গ্রেপ্তারির বিরুদ্ধে সোমবার রাত থেকে দেশজুড়ে প্রতিবাদ শুরু করেন বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার ইউনূস সরকারকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ। সোমবার সন্ন্যাসীদের কর্মসূচিতে সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারিও দিলেন বিজেপি নেতা। সীমান্তে বাণিজ্য বন্ধ করলেই বাংলাদেশের টনক নড়বে বলে মতো তার। সনাতনী হিন্দু সংগঠনের ডাকে এদিন দুপুরে পেট্রাপোল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন তিনি। এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জিরো পয়েন্টের দিকে পদযাত্রা করেন।
সেখানে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান। তারপর প্যাসেঞ্জার টার্মিনাস ধরে অভিবাসন কেন্দ্রের দিকে রওনা দেন। সকাল থেকেই এই চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রচুর মানুষ। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু, হাতও মেলান। রাজ্যের বিরোধী দলনেতার কথায় হাজার হাজার মানুষ জমায়েত করেছে। এরা কোনো বিজেপি নয়, হিন্দুরা জোট বাঁধছে। সকাল 6টা থেকে সীমান্তে বাণিজ্য বন্ধ। শুভেন্দুর হুঁশিয়ারি, একদিনেই টাইট হয়ে গিয়েছে। নতুন রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত, পাকিস্তানের মতো অবস্থা করে দেবে। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দুসহ সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। এ বিষয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। প্রয়োজনে সে দেশে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মতো একাধিক প্রস্তাব দিয়েছেন। আবার বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছেন। বর্তমানে কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী সরকার থাকলেও এখনও পর্যন্ত তাদের কড়া পদক্ষেপ করতে দেখা যায়নি। কূটনৈতিক মহল বলছে, চাইলেই পড়শি দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিতে পারত নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে কূটনৈতিক মারপ্যাচে ফেলত পারত ইউনূস সরকারকে। নিদেনপক্ষে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের তলব করে কড়া বার্তা দিতে পারত। কিন্তু সেরকম কোনো পদক্ষেপই করতে দেখা যায়নি মোদী সরকারকে। এমনকি সংসদে শীতকালীন অধিবেশন চললেও সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কোনো বিবৃতি দেয়নি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে মোদী সরকারের অবস্থান কি, তা এখনও ধোঁয়াশায়। পানীয় জল গ্রামের সর্বত্র পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবের ছবিটা অন্য। কল আছে, পাইপ আছে, কিন্তু জল নেই। কাদের জন্য এই পরিস্থিতি? আমজনতার এই ভোগান্তির জন্য কেন্দ্র ও ডিভিসিকে দায়ী করলেন মমতা। তবে প্রশাসনের অন্দরেও যে কিছু গাফিলতি রয়েছে তা মেনে নিয়েই অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। সোমবার বিধানসভায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক সচিব পর্যায়ের আধিকারিকরা। সেখানেই কোন অঞ্চলের জল সরবরাহ পরিষেবায় কী সমস্যা, তা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসির জন্য 20 লক্ষ মানুষ জল পাচ্ছে না। এমনকি জলজীবন প্রকল্পেও কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে বলে দাবি করেন। বলেন, ভোটের সময় বলে কেন্দ্র বলে ঘরে ঘরে জল দিচ্ছে। আসলে এই প্রকল্পে কেন্দ্র 10% দেয় আর রাজ্য দেয় 90% টাকা। তবে শুধু কেন্দ্র নয়, প্রশাসনের অন্দরেও কিছু জল রয়েছে বলে মতো মুখ্যমন্ত্রীর। তার কথায়, সয়েল টেস্ট না করেই টেন্ডার দেওয়া হচ্ছে। তাদের কালো তালিকাভুক্ত করা হোক। মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, কোনোরকম গাফিলতির খবর পেলেই যথাযথ অ্যাকশন নেব। গ্রামের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী যে কতটা তৎপর, তা বোঝাতে বারবার জল জীবন মিশন নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসে বাড়ি বাড়ি অনেকাংশেই পাইপলাইন বসে গেলেও পানীয় জল নিয়ে ক্ষোভ রয়েছে। কারণ এখনও সব জায়গার মানুষ তা পায়নি। অবিলম্বে তার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যাত্রী সুবিধার্থে রাত 10:30টার পর মিলছে মেট্রো, কিন্তু তাতে যাত্রী সংখ্যা হাতে গোনা। ফলে পুরো পরিষেবা চালু রাখতে বিপুল খরচ হচ্ছে কলকাতা মেট্রোর। সেই ক্ষতি পোষাতেই এবার শেষ মেট্রোর ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। কত বাড়ছে মেট্রোর ভাড়া? রাত 10:40 দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বারবার দাবি করেছে, আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার 10 টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত 10 টাকা ভাড়া দিতে হতো। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে 20 টাকা ভাড়া দিতে হবে। 15, 20 এবং 25 টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া। যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত 11টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। 25শে মে থেকে চালু হওয়া বিশেষ মেট্রো যদিও বেশিরভাগ দিনই থাকে ফাঁকা। রাত করে বাড়ি ফেরা কিছু অফিসকর্মীকেই নিয়েই ছোটে ট্রেন। স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ। ফলে অনেকেই প্রবেশদ্বার খুঁজে না পেয়ে ফিরেও যান। দিন 20 শেষে দেখা যাচ্ছে আপ ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে 600 জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে 6000 টাকা। আর এখানেই এই পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে কর্তৃপক্ষ নিজেরাই প্রশ্ন তুলেছে। প্রেস বিজ্ঞপ্তি করে তারা জানিয়েছে,
এক একটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ পড়ে 1,35,000 টাকা। অর্থাৎ দুটি মেট্রোয় 2,70,000। সেই সঙ্গে আরও অন্যান্য খরচ বাবদ আরও 50,000 টাকা খরচ হয়। অর্থাৎ ওই মেট্রোটি চালাতে গিয়ে কর্তৃপক্ষের 3,20,000 টাকা খরচ হয়। আর আয় হয় মাত্র 6,000 টাকা। সেই ক্ষতিপূরণ করতেই এবার ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। উত্তরে হিমালয় রেঞ্জ, দক্ষিণে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, পশ্চিমের লালমাটি থেকে দক্ষিণ পূর্বে নোনতা মাটিতে ম্যানগ্রোভ অরণ্য। কি নেই বাংলায়? দেশ বিদেশের পর্যটকদের জন্য রত্নখনি এই রাজ্য। আর বাংলার সেই রূপকেই সম্মান জানিয়েছে ইউনেস্কো। তারা বলছে বাংলা অন্যতম সেরা পর্যটন ক্ষেত্র। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন নিয়ে আলোচনায় বিধানসভায় এদিন মমতা বলেন, ট্যুরিজম ভাস্ট এরিয়া। অনেক পলিসি হয়েছে। চা বাগানে 15% ল্যান্ডে আমরা কাজ করছি। শ্রমিকরা কাজ করছে। বড় হোটেল হচ্ছে। ইউনেস্কো বলেছে বেঙ্গল ট্যুরিজম ডেস্টিনেশন। বাংলায় পর্যটনের বৈচিত্র্য সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন। আমাদেরটি ট্যুরিজম আছে, ট্র্যাডিশনাল ট্যুরিজম আছে। প্রত্যেক জায়গায় গুরুত্ব দিয়ে কাজ করছি। শুধু পাহাড় নয়, সমুদ্রীয় পর্যটকদের টানতে সমান তৎপরতায় কাজ করেছে রাজ্য সরকার। এদিন সেই উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, মানুষ সমুদ্রে যেতে ভালোবাসে। সঙ্গে একটা তীর্থক্ষেত্র থাকলে ভালো লাগে। পুরীর মতো দীঘায় মন্দির হচ্ছে। মন্দির তৈরি, নিম কাঠের ঠাকুর থাকবে, ওটাই পুজো হবে। পাথরের মূর্তিও থাকবে। গঙ্গাসাগরেও কাজ চলছে বলে জানান। রাজ্যের সুন্দরী রূপে প্রশংসা করে তিনি বলেন, আমাদের পাহাড়, সমুদ্র, রয়্যাল বেঙ্গল, চা বাগান আছে। অনেক সুন্দর জিনিসে সৌন্দর্যায়িত। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটনকে আরও উন্নত ও পেশাদারী করে তুলতে স্কিল ডেভেলপমেন্টের কাজও চলছে। এই প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, বিদেশিরা আসছে। সেই পর্যটকদের সঙ্গে যাতে তাদের মতো করে কথা বলতে পারে তার জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা হয়েছে। ম্যানেজাররা ওয়েল ইকুইপিড। পর্যটন পরিকাঠামো উন্নয়নে রাজ্যের তৎপরতা বোঝাতে পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, আমরা বলেছিলাম 6 মাসে 1 নম্বর হবে। 1 নম্বর শুধু না, 2,489 হোমস্টে হয়েছে শুধু উত্তরবঙ্গে। 65% জায়গায় হোমস্টে চলছে। এই প্রপার্টি চালানো শুধু না, তাদের মাধ্যমে লোকাল লোকের ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট করা হচ্ছে। ট্যুর গাইড থেকে লোকাল গাড়ি সবাইকে নিয়ে সেই কাজ হচ্ছে। রাজ্যের মুকুটের নতুন পালক ইউনেস্কোর নয়া তকমা। সেই মুকুট ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে সরকারও। এদিন বিধানসভায় সেই খতিয়ানি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী। ক্যালেন্ডার বলছে ডিসেম্বর পড়েছে, কিন্তু এখনও দেখা নেই শীতের। জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মন খারাপ। প্রশ্ন একটাই, তবে কি এবার জাকিয়ে শীতের দেখাই মিলবে না? সুখবর দিল হাওয়া অফিস। সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি নামতে পারে পারদ। তবে এখনই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা থাকলে আকাশ। সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে খবর। উত্তরবঙ্গেও আগামী 5 দিনে তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। 2-1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে নতুন করে তাপমাত্রা নামতে পারে। সপ্তাহের মাঝেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তার আগে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার সম্ভাবনাও প্রবল। উল্লেখ্য, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরলের কিছু অংশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্ণাটকে। উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে কুয়াশার সতর্কতা। হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা। খবর শেষ হলো।